বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা গত সেশনের পরে আবার আরেকটি সেশনে আমরা আজকে জয়েন হলাম। আর যারা গত সেশনে জয়েন করেছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একটি কোয়েশ্চেনিয়ার কিভাবে এটা হয়, মানে কিভাবে আমরা উৎপত্তি কোথায় হয় এবং কিভাবে একটা কোয়েশ্চেনিয়ার ডেভেলপ হয়, এটার সোর্স কোত্থেকে আসে, এটা একটা কানেকশন দেখানোর চেষ্টা করেছিলাম এবং বলেছিলাম যে একটা কোয়েশ্চেনিয়ারের মধ্যে অ্যাকচুয়ালি অনেকগুলো হেডিং সাব হেডিংস থাকে। তো এক একটি হেডিং এর আন্ডারে অনেকগুলো স্টেটমেন্ট থাকে যেগুলোকে আইটেম বলা হয়। তো এই যে একগুচ্ছ আইটেম একটি কনস্ট্রাক্টের আন্ডারে থাকে, থিওরিটিক্যাল কনস্ট্রাক্টের আন্ডারে থাকে, এবং ওই একগুচ্ছ যে আইটেমস বা একটি থিওরিটিক্যাল কনস্ট্রাক্ট ওইটা আমরা থিওরি থেকে পাই এবং কোশ্চেনিয়ারের মধ্যে সেটা নিয়ে আসি। এবং এই যে একগুচ্ছ আইটেমস বা একটি কনস্ট্রাক্ট, এটা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে অথবা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে। এবং একটি কোশ্চেনিয়ার আপনাদেরকে শেয়ার করেছিলাম, সেটি হচ্ছে একটি পিডিএফ ফর্মে একটি কোশ্চেনিয়ার শেয়ার করেছিলাম এবং বলেছিলাম যে আমরা যখন কোনো বিষয় রিসার্চ করব তখন ওই বিষয়ের আর্টিকেল সার্চ করে ওই আর্টিকেল গুলো ডাউনলোড করব এবং আর্টিকেলের শেষে অ্যাপেন্ডিক্সে কোশ্চেনিয়ার গুলো দেয়া থাকে, অথবা যদি কোনো লেখক কোশ্চেনিয়ার না দিয়ে থাকেন তাহলে আমরা ওই লেখকদের ইমেল করে আমরা কোশ্চেনিয়ার সংগ্রহ করতে পারি। যাই হোক, কোশ্চেনিয়ার ডেভেলপমেন্টের আরো অনেক ব্যাপার রয়েছে। কোশ্চেনিয়ার খসড়া তৈরি করে সেটা দিয়ে ডাটা কালেক্ট করে ফ্যাক্টর অ্যানালাইসিস করে পরে কোশ্চেনিয়ার গুলোকে ভ্যালিডেট করার একটি বিষয় থেকে যায়। এত জটিল আলোচনা না করে আমি একটি পিডিএফ কোশ্চেনিয়ারকে যদি গুগল ফর্মে আপলোড করি, কারণ আমাদের টার্গেট থাকে যে ডাটা কালেক্ট করা। ডাটা আমরা দুইভাবে কালেক্ট করতে পারি, আমরা অনেকভাবে কালেক্ট করা যায়। তবে যদি আমি বলি যে আমি যদি একটি কাগজে ছাপিয়ে সেটি আমি কাউকে দিতে পারি, অথবা কোশ্চেনিয়ারকে আমি গুগল ফর্মে টাইপ করে সেই গুগল ফর্মের লিঙ্ক আমি দিতে পারি। যখন আপনি গুগল ফর্মে মাধ্যমে গুগল ফর্ম তৈরি করতে যাবেন তখন আপনার একটা অনেক অভিজ্ঞতা হবে। আমি বলি যে আপনারা যে কোনো একটি টপিকে একটি কোশ্চেনিয়ার ডেভেলপ করেন, তারপরে সেটিকে গুগল ফর্মে তৈরি করেন এবং অ্যাটলিস্ট উদ্যোগ গ্রহণ করেন। তো গুগল ফর্ম কিভাবে তৈরি করতে হয় সেটার উপর অনেক ইউটিউব টিউটোরিয়াল আছে, সেটা না দেখিয়ে আমি বরং রিসার্চ অ্যাসপেক্টে বা রিসার্চের পার্সপেক্টিভে যতটুকু বলার সেটা বলি। আর যে কোনো টিউটোরিয়াল দেখে আপনি গুগল ফর্ম তৈরি করার নিয়মটা দেখে নিতে পারেন। এখানে একটি শিরোনাম দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ইম্প্যাক্ট অফ সুন্নাহ বেসড সাপ্লিকেশন অন মাইন্ডফুলনেস এন্ড সাইকোলজিক্যাল রেজিলিয়েন্স অ্যামং স্টুডেন্টস। ধরুন এটি একটি গবেষণা টাইটেল। এই টাইটেলে গবেষণা করতে গিয়ে যিনি গবেষক তিনি একটি কোশ্চেনিয়ার তৈরি করেছেন, নাম লিখেছেন, নাম জানতে চেয়েছেন, ইমেইল জানতে চেয়েছেন, জেন্ডার, এজ, এই যে বিভিন্ন ভাবে এই যে ফ্রিকোয়েন্সি অফ সাপ্লিকেশন। আমি যে কোশ্চেনের গুচ্ছের কথা বলেছি ফ্রিকোয়েন্সি অফ সাপ্লিকেশন, তো ফ্রিকোয়েন্সি অফ সাপ্লিকেশন অর্থাৎ আপনি কতবার প্রার্থনা করেন বা দোয়া করেন আল্লাহর কাছে, অথবা আপনি তাসবিহ তাহলিল করেন, এই প্রশ্নটি আমরা এক বাক্যে জানতে পারি না। কিছু প্রশ্ন আছে এমন কোশ্চেনিয়ারের মধ্যে যেটা আমরা সিঙ্গেল শটে একটি প্রশ্ন করে আমরা উত্তর পেতে পারবো না, বা আপনি পাবেন না, সঠিক উত্তর পাবেন না। এই জন্য আপনাকে মাল্টিপল প্রশ্ন করে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে সাপ্লিকেশনের তার ফ্রিকোয়েন্সির লেভেলটা কত। আমরা হয়তো এক্স্যাক্টলি ফ্রিকোয়েন্সি জানতে পারবো না, তবে জানতে পারবো যে সে কিভাবে তার সেলফ পারসেপশনটা কি, তার সাপ্লিকেশনের এই ফ্রিকোয়েন্সির ব্যাপারে তার সেলফ পারসেপশন, অর্থাৎ ওই ব্যক্তি কি মনে করে। এই জন্য 1.1 মানে 1 নম্বর প্রশ্নটা হচ্ছে আই সাপ্লিকেট মাল্টিপল টাইমস এ ডে। একদিনে আমি অনেকবার সাপ্লিকেট করি। এখন অনেকবার করি এটাও কিন্তু ইয়েস নো ডিকোটোমাস না, বরং এখানে 5টি স্কেল দেওয়া হয়েছে। তাহলে মেজারমেন্ট স্কেল হচ্ছে 5টি। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি 1.1 যদি স্ট্রংলি এগ্রি থেকে স্ট্রংলি ডিসএগ্রি থেকে স্ট্রংলি এগ্রি পর্যন্ত হয়, 1 2 3 4 5 পর্যন্ত স্কেল হয়, তাহলে 2 নাম্বার কি এগ্রি ডিসএগ্রি হবে নাকি অন্য কিছু লেখা থাকবে? অনেক সময় নর্মালি যেটা হয় যে অর্ডিনারি কোশ্চেনিয়ার যেগুলো আমরা হাতে পাই অনেক সময়
কাঁচা গবেষক বা নবীন গবেষকরা যখন প্রশ্ন করে, তখন দেখা যায় যে একটি গুচ্ছের মধ্যে বিভিন্ন স্কেল থাকে। বিভিন্ন স্কেল থাকলে সমস্যা হচ্ছে দেখি এভারেজ করা যায় না, বা এটা এভারেজ করা যায় না, গড় নির্ণয় করা যায় না। অ্যারিথমেটিক মিনস বা পাটিগণিতে আমরা যে গড় নির্ণয় করি সেই এভারেজ স্কোর আমরা বের করতে পারি না। আমি একটি এক্সাম্পল বলি, তাহলে সমস্যাটা বুঝতে পারবেন। যেমন বললাম যে আমার হাতে 5টি ব্যাগ আছে। একটি ব্যাগে 1 কেজি আলু আছে, আরেকটি ব্যাগে 2 লিটার পানি আছে, আরেকটি ব্যাগে 3 মিটার কাপড় আছে। বললাম 3 মিটার বা 3 গজ কাপড় আছে। তাহলে একটি ব্যাগে 1 কেজি আলু, 3 লিটার পানি, 5 গজ কাপড়, এই তিনটির মধ্যে কি কোনো গড় বের করা যাবে? যে গড়ে আমার হাতে কি পরিমাণ জিনিস আছে যদি প্রশ্ন করি, আপনারা কিন্তু পরিমাণ বের করতে পারবেন না, কারণ তিনটি ব্যাগের জিনিসপত্র 3টি স্কেলে মাপা হয়েছে। অনুরূপভাবে একটি গুচ্ছ কোশ্চেনিয়ারের মধ্যে যে স্কেল থাকবে সেই স্কেলগুলো সমজাতীয় হতে হবে। স্ট্রংলি ডিসএগ্রি ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ 1.1 যদি এগ্রি ডিসএগ্রি স্কেল থাকে 1 থেকে 5 পয়েন্ট লিকার্ট স্কেলে থাকে, তাহলে 1.2 এটাও একই স্কেলে থাকবে, 1.3 এটাও একই রকম হবে, স্ট্রংলি ডিসএগ্রি থেকে স্ট্রংলি এগ্রি। 1.4 একই রকম হবে, 1.5 একই স্কেলে হবে। তাহলে 1 2 3 4 5 5টি স্টেটমেন্টের মধ্যে স্টেটমেন্টের মধ্যে আমরা 5টি স্টেটমেন্টে কপি চেঞ্জ হবে না, তাহলে নাম চেঞ্জ হবে। অসংখ্যটা তাহলে অসংখ্যটা রাখো। ধন্যবাদ। আমরা আবার ওখানে যাচ্ছি। বলছিলাম যে আমরা একটু মাইক্রোফোনটা মিউট করে রাখবো প্লিজ। তাহলে যেটা বলছিলাম যে কোশ্চেনিয়ার তৈরি করার সময় স্টেটমেন্ট গুলোর যে স্কেল থাকবে, রেটিং স্কেল, ওইটাকে আমরা ইউনিক রাখার চেষ্টা করব। যদি ইউনিক স্কেল না থাকে তাহলে আমরা অ্যারিথমেটিক এভারেজ বের করতে পারবো না। এতে করে যে সমস্যাটা হবে সে সমস্যাটা হচ্ছে যে আমরা এই স্কোর বের করতে না পারলে আমরা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে পারবো না। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ব্যবহার করতে পারবো না আমরা। আচ্ছা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা একটি 3টি পৃষ্ঠা আপনাদেরকে দিয়েছিলাম, যেখানে একটা চার্ট ছিল। ঠিক আগের ক্লাসে আপনারা ভিডিওটা দেখে নিন, যে একটি চার্ট দিয়েছিলাম এবং বলেছিলাম যে এই চার্টের মধ্যে যেই অবজেক্টিভ গুলো লেখা আছে, মানে রিসার্চ অবজেক্টিভ গুলো লেখা আছে, সেই রিসার্চ অবজেক্টিভ গুলোর আলোকে হচ্ছে ডাটা অ্যানালাইসিস, রিসার্চ অবজেক্টিভ এবং ডাটা অ্যানালাইসিসের ধরন এবং হচ্ছে ভেরিয়েবলস এর ধরন একটা সিমিলারিটি আছে, একটা হারমোনি আছে। ওই হারমোনি রেখে যদি আমরা কোনো অ্যানালাইসিস করতে চাই, এবং ওই চার্ট থেকে কিন্তু আমরা অ্যানালাইসিস পিক করতে পারবো, ডাটা অ্যানালাইসিস কি ধরনের হবে সেটা কিন্তু আমরা চুজ করতে পারবো। চুজ করতে পারাটা নির্ভর করছে আমার ডাটাকে আমরা এভারেজ বের করতে পারবো কিনা। আপাতত আমরা এক লাইনে যেটি বুঝতে পারলাম যে একগুচ্ছ কোশ্চেনিয়ার একটি কনস্ট্রাক্টের আন্ডারে, যেমন এই কনস্ট্রাক্টের নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ সাপ্লিকেশন। আরেকটি কনস্ট্রাক্ট যদি আমরা দেখি যে অ্যাডহারেন্স টু সুন্নাহ সাপ্লিকেশন। অ্যাডহারেন্স মানে হচ্ছে কতটা আমরা পালন করছি বা একজন রেসপন্ডেন্ট পালন করছে। ইন্টেনশনালিটি এটি একটি একগুচ্ছ আইটেমস এর একটি হেডিং, ইন্টেনশনালিটি। এরপর হচ্ছে পারসিভড স্পিরিচুয়াল কানেক্টেডনেস, এটি একটা কনস্ট্রাক্ট। আচ্ছা, এরপরে হচ্ছে মেন্টাল ওয়েলবিং, মানসিক স্বাস্থ্য বা মানসিক ভালো থাকে। দেখেন সবগুলো কিন্তু সেম, প্রত্যেকটা স্কেল কিন্তু স্কেল সেম হলে একটার সাথে আরেকটা রিলেশনশিপ, ডিফারেন্স বা প্রেডিকশন ওই চার্টের মধ্যে দেখবেন। আপনারা যে চার্ট আপনাদেরকে দিয়েছিলাম, জুলি পালান্টের বইয়ের যে 3টি পৃষ্ঠা আপনাদেরকে দিয়েছিলাম এবং ভিডিওর মধ্যে এটা ডিটেলস আলোচনা করেছি, ঠিক আগের ক্লাসের ভিডিওটা কষ্ট করে একটু দেখে নেবেন। ওইটা করতে হলে, ওই রকম অ্যানালাইসিস করতে হলে আমাদের কোশ্চেনটা ভালো হতে হবে। তাহলে আমরা আগের ক্লাসগুলো থেকে যেটা জেনেছিলাম যে কোন কোশ্চেনিয়ার তৈরি করতে হলে আমাদেরকে ওইটা থিওরি পড়তে হবে,
আজকে আমরা যেটা নতুন করে জানলাম, আবার যেটা আমি পুনরাবৃত্তি করছি, সেটি হচ্ছে থিওরি ভালো থাকার পাশাপাশি স্কেল অফ মেজারমেন্ট ভালো থাকতে হবে। স্কেল অফ মেজারমেন্ট কি? যেমন হচ্ছে যে স্কেলে আপনি রেটিংটা কালেক্ট করছেন, ওই রেটিংটা সমজাতীয় হতে হবে। যদি বিচিত্র হয় তাহলে আমরা অ্যাভারেজ বের করতে পারবো না। যদি অ্যাভারেজ বের করতে না পারি তাহলে একটি ভেরিয়েবলের মধ্যে সাথে আর একটি ভেরিয়েবলের ডিফারেন্স, তারপরে প্রেডিকশন বা ইম্প্যাক্ট অথবা ডিফারেন্স যাই বলেন, এগুলো আমরা বের করতে পারবো না, নির্ণয় করতে পারবো না। এখন আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই কোয়েশ্চেনিয়ারের লিঙ্ক আমি আপনাদেরকে দিব, এই কোয়েশ্চেনিয়ারের লিঙ্ক আমি আপনাদেরকে দিব যেন আপনারা এটা পূরণ করতে পারেন। এবং অনুরূপ আপনাদের মধ্যে আরো যারা এই জার্নালে লেখা পাঠিয়েছিলেন কিন্তু এখনো শেষ করেননি, ডাটা কালেকশন পর্যন্ত আসছেন, আপনাদের নিশ্চয় মনে আছে যে এমআইএসসি জার্নাল মেজারমেন্ট ইন ইসলামিক স্টাডিজ এন্ড কালচার, এই জার্নালটি হচ্ছে এম্পিরিক্যাল জার্নাল। এই জার্নালের জন্য যারা লেখা শুরু করেছিলেন এবং হাফ ডান আছে, আপনাদেরকে আমি এটার লিঙ্ক গুলো দিব। হ্যাঁ, যারা হেল্প চেয়েছিলেন, আমি অনেক মাস হয়ে গেছে আমি আপনাদেরকে হেল্প করতে পারিনি, তো কোশ্চেনিয়ার ড্রাফট করে দিলে বা গুগল ফর্ম যদি আমি কারো মাধ্যমে তৈরি করে দিই, আপনারা সেটা পূরণ করবেন এবং ডাটা অ্যানালাইসিস আমি আপনাদেরকে দেখাবো। তাহলে নেক্সট ক্লাসের আগে আমরা যেটা করব সেটা হচ্ছে এই কোশ্চেনিয়ার গুলো পূরণ করব এবং এই কোশ্চেনিয়ার পূরণ করার পরে আমরা ডাটা এক্সপোর্ট করব। তাহলে আমি আবার বলছি, এটা হচ্ছে গুগল ফর্ম। এখানে যখন একজন রেসপন্ডেন্ট ডাটা সাবমিট করে বা নিজের পারসেপশন, নিজের অনুভূতি, নিজের মতামত প্রকাশ করে, এই ডাটাগুলো জমা হয় মাইক্রোসফট এক্সেলে। সেটাকে এক্সপোর্ট করা যায়। আমি স্টেপস গুলো আপনাদেরকে লিখে দিচ্ছি যেন আপনারা সেটা পুনরাবৃত্তি করতে পারেন। আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট খুলেছি, আশা করি দেখতে পাচ্ছেন। ডাটা কালেকশনের পরে আমরা কি করব? এক্সপোর্ট করব অ্যাজ এক্সেল। এক্সেল ফরম্যাটে আমরা ডাটা এক্সপোর্ট করব, করার পরে সেটাকে ক্লিন করব। তারপরে কি করব? ইম্পোর্ট করব। এসপিএসএস এ সেটাকে আপলোড করব অথবা ইম্পোর্ট করব। এরপরে কি করতে হবে? এরপরে ডাটা অ্যানালাইসিস করতে হবে। ওই সংগৃহীত ডাটা অর্থাৎ এসপিএসএস ডাটা ফাইল দিয়ে আমরা ডাটা অ্যানালাইসিস করতে পারবো। এখন ডাটা অ্যানালাইসিস করার সময় আমি কোন ডাটা অ্যানালাইসিস করব সেটা ডিপেন্ড করছে কিসের উপরে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আমি কিরকম ডাটা অ্যানালাইসিস করব, ডাটা অ্যানালাইসিসের ধরন আছে অনেক। একটা হচ্ছে ডেসক্রিপটিভ ডাটা অ্যানালাইসিস 1, ডেসক্রিপটিভ ডাটা অ্যানালাইসিস, এটি হচ্ছে সাধারণ মানের ডাটা অ্যানালাইসিস। আরেকটি হচ্ছে ইনফারেন্সিয়াল ডাটা অ্যানালাইসিস। ইনফারেন্সিয়াল কোনটা, ডেসক্রিপটিভ কোনটা? ইনফারেন্সিয়াল হচ্ছে যেটা দিয়ে উচ্চ মাত্রার ডাটা অ্যানালাইসিস করা যায়। ইনফারেন্সিয়াল হচ্ছে উচ্চ মাত্রার ডাটা অ্যানালাইসিস করা যায়। এবং আপনারা নিশ্চয় শুনেছেন যে এমপিরিক্যাল রিসার্চে হাইপোথিসিস টেস্ট করা হয়। তো হাইপোথিসিস টেস্ট করার জন্য আমরা ইনফারেন্সিয়াল ডাটা অ্যানালাইসিস করে থাকি। হাইপোথিসিস টেস্ট, তাহলে ইনফারেন্সিয়াল ডাটা অ্যানালাইসিস দিয়ে হাইপোথিসিস টেস্ট করা যায়, এটা আমরা আজকে জানলাম। এই পরিভাষা দুটো, এই দুটো টার্মিনোলজি আমরা জানলাম, ডেসক্রিপটিভ, ইনফারেন্সিয়াল। আরো অনেক বিভিন্ন ভাবে এটাগুলোকে বলা যায়, যেমন কেউ কেউ বলে থাকে, যেমন এটা একটা প্যারামেট্রিক এবং নন প্যারামেট্রিক, আপনারা খুব সচরাচর শুনে থাকবেন। প্যারামেট্রিক হচ্ছে
প্যারামেট্রিক মানে হচ্ছে যেই রিসার্চ আমরা বলি যে এই রেজাল্ট, অর্থাৎ যেই অ্যানালাইসিসের রেজাল্ট পপুলেশন পর্যায়ে আমরা জেনারেলাইজ করি। জেনারেলাইজ করা মানে হচ্ছে জেনারেলাইজ করা মানে কি? জেনারেলাইজ করা বলতে ধরুন ধরুন আমরা যখন ভাতের পাতিল থেকে একটি দুটি ভাত টিপে অনুমান করার চেষ্টা করি যে এই পুরো পাতিলের ভাত নরম হয়েছে, তাহলে পুরো পাতিলের ভাত নরম হয়েছে এটা হচ্ছে জেনারেলাইজ করলাম, যে ভাতের পাতিলের উপরি ভাগের ভাতও নরম হয়েছে, নিচের দিকের ভাতও নরম হয়েছে, তাহলে উপর নিচ ডান বাম চারিদিকে সকল ভাত নরম হয়েছে। এটা টেস্ট করার জন্য আমি 2-3টে স্যাম্পল নিলাম এবং বললাম যে পুরো পপুলেশন অর্থাৎ পাতিলের সকল ভাত নরম হয়েছে। এটা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট। প্যারামেট্রিক টেস্টের অপর নাম হচ্ছে ইনফারেন্সিয়াল অ্যানালাইসিস। এটা হচ্ছে উচ্চ মাত্রার অ্যানালাইসিস। আরেকটি হচ্ছে নন প্যারামেট্রিক। নন প্যারামেট্রিক মানে হচ্ছে আমি ভাতের পাতিলের মধ্যে এক মুঠ ভাত তুললাম, ধরলাম এবং বললাম যে এই এক মুষ্টি ভাত নরম হয়েছে, বাকি ভাতের খবর আমি জানি না। তাহলে আমি যেই ভাতটুকু নিয়েছি এই ভাতের ব্যাপারে আমি বলছি যে এতটুকু নরম হয়েছে, বাকি ভাতের ব্যাপারে আমি জানি না। অনুরূপভাবে নন প্যারামেট্রিক টেস্ট যদি আপনি স্যাম্পল নেন, যেমন ধরেন আপনি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বললেন যে বাস স্ট্যান্ডের অধিকাংশ মানুষ ধূমপান করে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আপনি বাস স্ট্যান্ডের ব্যাপারে বলতে পারেন ধূমপান করে, হ্যাঁ, তো তার মানে তো এই না যে সবাই ধূমপান করে, তাই না? তাহলে নন প্যারামেট্রিক টেস্ট হচ্ছে যে স্যাম্পল থেকে ডাটা নিয়ে পুরো পপুলেশনে কি হচ্ছে সেই ব্যাপারে মন্তব্য করা যায় না। তো নন প্যারামেট্রিক টেস্টের ধরন ভিন্ন, মানে সব ধরনের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস দিয়ে প্যারামেট্রিক অ্যানালাইসিস করা যায় না। এই জন্য স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলোকে মোটা দাগে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্যারামেট্রিক টেস্ট এবং নন প্যারামেট্রিক টেস্ট। প্যারামেট্রিক টেস্ট হচ্ছে ওই টেস্ট যেটা দিয়ে গবেষকের ইন্টেনশন থাকে এরকম যে আমি পুরো পপুলেশনের ব্যাপারে মন্তব্য করব, আমার ফাইন্ডিংস বা রেজাল্টস পুরো পপুলেশনের ব্যাপারে কি হয় সেটা আমি মন্তব্য করব। আর নন প্যারামেট্রিক হচ্ছে ওইটা যেই গবেষণায় গবেষকের ইন্টেনশন হচ্ছে যে না পুরো পপুলেশনে কি হচ্ছে না হচ্ছে সেটা আমি জানি না, আমি কেবল আমার স্যাম্পলের ব্যাপারে মন্তব্য করতে পারবো। এটা হচ্ছে নন প্যারামেট্রিক। তো এই ইন্টেনশনের আলোকে অ্যানালাইসিসের নাম ভিন্ন ভিন্ন হয়। এই বিষয়টাও কিন্তু ওই 3টি পৃষ্ঠায় লেখা আছে, যে 3টি পৃষ্ঠা আপনাদেরকে পড়তে বলেছি আগের ভিডিওতে। তাহলে আপনারা একটু কাইন্ডলি আগের ভিডিওটা একটু দেখে নেবেন ওই চার্টটি বোঝার জন্য। যাই হোক, আমি যদি আবার আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই যে আমি আপনাদেরকে একটি কোশ্চেনিয়ার দেখিয়েছি এবং বলেছি যে আপনারা এই কোশ্চেনিয়ারটি পূরণ করবেন। এই কোশ্চেনিয়ারের ডেটা আমরা এক্সপোর্ট করব, ক্লিন করব, SPSS এ আপলোড করব, তারপরে হচ্ছে ডাটা অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাবো। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই ডাটা অ্যানালাইসিস কি হবে, ইনফারেন্সিয়াল হবে নাকি প্যারামেট্রিক হবে নাকি নন প্যারামেট্রিক অ্যানালাইসিস হবে? প্যারামেট্রিক অ্যানালাইসিস রান করার জন্য যথেষ্ট পরিমাণ স্যাম্পল লাগে। প্যারামেট্রিক অ্যানালাইসিস রান করার জন্য যথেষ্ট পরিমাণ স্যাম্পল লাগে। কেন? ধরুন আমি যদি পুরো পাতিল থেকে একটা ভাত উত্তোলন করে একটা ভাত ধরে যদি বলি যে পুরো পাতিলের ভাত নরম হয়েছে, এটা বোধহয় ঠিক হবে না। আমাকে একাধিক স্থান থেকে বিভিন্ন পরিমাণের ভাত আমাকে নিতে হবে, একাধিক স্থান থেকে ভাত নিতে হবে, নিয়ে আমি আমি বলতে পারবো নিশ্চিত ভাবে যে ভাত নরম হয়েছে, কারণ আমি বিভিন্ন স্থান থেকে ভাত নিয়েছি একটি বড় পাতিলের। তাহলে অল্প স্যাম্পল নিয়ে আমি অনেক পপুলেশনের ব্যাপারে মন্তব্য করতে পারি না এবং এটা বলা ঠিক না, ভুল হয়, এতে এরর বেশি থাকে। এই জন্য কি করতে হয়, স্যাম্পল সাইজ বেশি হলে হচ্ছে ডেটা অ্যানালাইসিস এর রেজাল্ট অ্যাকুরেট হয়, পারফেক্ট হয়। এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে। মাল্টিভেরিয়েট অ্যানালাইসিসের স্যাম্পল কত হওয়া উচিত, এটাকে বলে মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস। মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস মানে হচ্ছে আমি একটা এক্সাম্পল বলি। আমরা সাধারণত জানি যে বৃষ্টি হলে বন্যা হয়, মানে অতি বৃষ্টি হলে বন্যা হয়, আমরা জানি। তাহলে বৃষ্টির সাথে বন্যার সম্পর্ক আছে। বৃষ্টির পরিমাপ মানে বৃষ্টির মাত্রা এবং হচ্ছে বন্যার মাত্রার মধ্যে সম্পর্ক আছে। বৃষ্টি বেশি হলে বন্যা হয়।
এটা হলো বাইভ্যারিয়েট, মানে এখানে দুইটা ভেরিয়েবল, দুইটা ব্যাপার, বৃষ্টি এবং বন্যা। তৃতীয় আরেকটি ব্যাপার জড়িত হতে পারে, সেটি হচ্ছে বন্যা হওয়ার জন্য যে নদীর নাব্যতা একটি ব্যাপার, নাব্যতা এবং নদী সংকীর্ণ নাকি চওড়া। তাহলে নদীর নাব্যতা বা এটাকে যদি আপনি বলতে পারেন যে পানির প্রবাহ, ফ্লো কেমন, যতই বৃষ্টি হোক যদি সেটা অনেক চওড়া নদী হয় তাহলে কিন্তু বন্যা হবে না। 3 নাম্বার হচ্ছে সাগর থেকে কত কাছে, সাগর খুবই নিকটে হলে বন্যা হচ্ছে না। 4 নাম্বার হচ্ছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের ব্যাপার আছে, জোয়ার ভাটার ব্যাপার আছে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের মাধ্যমে, সরি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ না, জোয়ার ভাটা যে হয় চাঁদের অবস্থানের কারণে কিন্তু অনেক সময় যে পানির উচ্চতা বৃদ্ধি পায়, তখন জোয়ার ভাটা হয় এবং হচ্ছে পানি সাগরে যেতে পারে না, তখন কিন্তু বন্যা হয়। আবার যদি বায়ু প্রবাহ উল্টো দিকে হয় তবুও কিন্তু পানি, বাতাসের চাপে পানি কিন্তু উপকূলের দিকে চলে আসবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ফ্যাক্টর আছে, এখানে অনেকগুলো ফ্যাক্টর বা অনেকগুলো ভেরিয়েবল বা অনেক কন্ডিশনের কারণে কিন্তু বন্যার তীব্রতা বাড়ে কমে। শুধু বৃষ্টি দিয়ে বন্যার তীব্রতা নির্ধারিত হয় না, বরং আরো অনেক ফ্যাক্টর আছে। তাহলে এই যে আরো অনেক ফ্যাক্টর আছে, এটাকে আপনি বলতে পারেন মাল্টি ফ্যাক্টর, মাল্টি ভেরিয়েট, এটাকে বলে মাল্টি ভেরিয়েবল, মানে অনেকগুলো ভেরিয়েবল। তাহলে অনেকগুলো ভেরিয়েবলের সমন্বয়ে কিন্তু অনেক কিছু নির্ভর করছে, বন্যা নির্ভর করছে। তাহলে এটাকে বলে মাল্টি ভেরিয়েট অ্যানালাইসিস। এখন ভেরিয়েবলের সংখ্যা যত বাড়বে, কোয়েশ্চেনিয়ারের দৈর্ঘ্য যত হবে, স্যাম্পল সাইজও তত বাড়বে। এ নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, মাল্টিভেরিয়েট ডেটা অ্যানালাইসিস এর যে আলোচনাগুলো আছে সেখানে আপনারা পাবেন। যাই হোক, ইনিশিয়াল স্টেজে আমি আজকে বোধহয় বেশি কথা বলে ফেললাম, আপনাদের যাদের বুঝতে সমস্যা হবে আমি বলবো যে আপনারা আগের ভিডিওটা দেখবেন, প্লাস জুলি পালান্টের বইটি সংগ্রহ করার চেষ্টা করবেন, সেই বইটি একটু পড়বেন, যে 3-4 পৃষ্ঠা আপনাদেরকে দেখতে বলেছে সেটা দেখবেন। আর আমি হচ্ছে কয়েকটি টার্মিনোলজি বা পরিভাষা ব্যবহার করেছি, এগুলো একটু কাইন্ডলি দেখবেন, পড়বেন, প্রশ্ন থাকলে গ্রুপে করবেন। একটা ছোট হোমওয়ার্ক আমরা নিতে পারি কিনা আজকে, আপনাদের সময় হবে কিনা, সেটা হচ্ছে যে আমরা কোশ্চেনিয়ারটা পূরণ করব এবং বেশি সংখ্যায় পূরণ করার চেষ্টা করব। এটাতে আমার হচ্ছে, আমি যদি বলি যে এটা আমার 200 কোশ্চেনিয়ার লাগবে, তাহলে কি আপনারা সহযোগিতা করতে পারবেন কিনা? 200 কোশ্চেনিয়ার মানে পূরণ করতে হবে, তার মানে হচ্ছে এই লিঙ্কটা আপনারা নিজে পূরণ করবেন, প্লাস অন্যদেরকে উৎসাহিত করবেন পূরণ করার জন্য। যদি এইভাবে করতে পারেন তাহলে একটা সাফিসিয়েন্ট ডাটা আমি পেয়ে যাবো, এবং সেটা দিয়ে আপনাদেরকে দেখাবো যে ইনফারেন্সিয়াল অ্যানালাইসিসটা কিভাবে করবেন। ফর এক্সাম্পল, মাল্টিপল রিগ্রেশন যদি আমি অ্যানালাইসিস করতে চাই তাহলে অনেক ডাটা দরকার। মাল্টিপল রিগ্রেশন হচ্ছে উঁচু মানের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, সেখানে হচ্ছে স্যাম্পল সাইজ বেশি হতে হয়। তো আজ এ পর্যন্তই। কোশ্চেনিয়ার পূরণ করে সেইখান থেকে ডাটা এক্সপোর্ট করে আপনাদেরকে দেখাবো, আর ডাটা কিভাবে এক্সপোর্ট করা হচ্ছে সেটা দেখিয়ে আপনাদের সময় নষ্ট করবো না। ডাটা এক্সপোর্ট করে ডাটা ক্লিন করতে হয় কিভাবে, এর জন্য অন্য ভিডিও আছে, সেটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের দিয়ে দেবো, কাইন্ডলি ওটা দেখে নেবেন যে কোশ্চেনিয়ার থেকে কিভাবে ডাটা এক্সপোর্ট করতে হয় এবং ডাটা কিভাবে এসপিএসএস আপলোড করবেন। এগুলো আসলে খুব টেকনিক্যাল বাট সিম্পল, এটা খুব ইন্টেলেকচুয়াল ব্যাপার না, টেকনিক্যাল বাট এটা খুবই সিম্পল, কোন ইন্টেলেকচুয়াল ব্যাপার না। এটা আপনি একটা টিউটোরিয়াল দেখলে হয়ে যাবে, আমি আপনাদেরকে দেখিয়েছি অন্য আরেক সময়, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলে একটু কাইন্ডলি দেখে নেবেন। আর হচ্ছে আপনাদের পড়াশোনার খবর কি, মানে আপনারা অবশ্যই পড়াশোনা করছেন। তো যারা আমাকে ইতিপূর্বে আমাদের এডিটোরিয়াল ইমেইলে যারা আগে আপনাদের আংশিক লেখা দিয়েছিলেন এবং কোশ্চেনিয়ার পর্যন্ত আটকে গিয়েছিলেন, আমি আপনাদেরকে হেল্প করবো। আর আপনারা যারা ওই রিসার্চ গুলোতে জয়েন করতে চান তাহলে লেখকদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের গ্রুপে লিখে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব, যেন আপনারা পাবলিকেশনে অংশগ্রহণ করতে পারেন যদি ইচ্ছা হয়, অথবা ডাটা অ্যানালাইসিস আপনারা শিখতে পারেন এখান থেকে, নিজেরাও লিখতে পারেন। আমি বলি যে আপনারা নিজেরাই লেখেন, সেটাই ভালো। ধন্যবাদ সবাইকে। কারো কোনো প্রশ্ন থাকলে একটু কাইন্ডলি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি তো একেবারেই নতুন, আর হচ্ছে আমার হচ্ছে অনার্স লেভেলের যে লাস্টে একটা ওই যে
থিসিস করতে হয় আমি সেটা করছি। তো সেক্ষেত্রে ধরেন মানে আপনি বললেন না যে আপনাদের ওখানে লেখার বিষয়টা, মানে এই লেভেলের কাউকে কি ওখানে মানে অ্যালাউ করেন নাকি? মানে এটা আর কি জানতে চাচ্ছি যে ধরেন আমি তো মানে শুরু করছি, তো আমার আমার